হ্যালো গাইস, কী খবর তোমাদের? কেমন আছো তোমরা? তো গাইস, আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে বাগেরহাটে, তাও আবার বাইক রাইড করে। মিনিমাম রাস্তা তো 280 কিলো আছেই। তো 280 কিলো এত বড় রাস্তাটা আমরা কীভাবে পার করব সেটা দেখা যাক। আমরা আমাদের যা যা প্রয়োজনীয়, যা দরকার সব আমরা নিয়ে নিছি, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, এবং যাতে ব্যান্ডেজও নিয়ে নিচ্ছি, যাতে রাস্তায় কোনো সমস্যা হলে লাগাইতে পারি। কিন্তু বাইরে বেরোবার সাথে সাথে আমরা যা দেখি সেটা দেখে আমরা পুরাই অবাক। বৃষ্টি ছিল না, কিন্তু রাস্তায় বেরোবার সাথে সাথেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা আমাদের জন্য সবচেয়ে খারাপ একটা দিক ছিল। চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এখন এভাবে যদি আমরা বসে থাকি তাহলে আমরা আর বাইরে বের হতে পারবো না। বড় ভাইয়া তো ব্যাগ বাঁধায় পুরাই বিজি, আর আমি এদিকে আবহাওয়া চেক করতেছিলাম যে সারাদিন কেমন আবহাওয়া থাকবে বা কিছু। কিন্তু আবহাওয়াতে যা দেখি সেটা হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। আর উপরে তো আমার আম্মু দাঁড়ায় ছিল, আমরা যতক্ষণে না বেরোবো ততক্ষণ আম্মু দাঁড়ায় দাঁড়ায় দেখবে। তো গাইস, আমরা পোস্তগোলায় চলে এসেছি, এবং পোস্তগোলায় এসে আমরা যাত্রী ছাউনিতে দাঁড়াই, কারণ এত বৃষ্টি ছিল। এবং আমাদের বাসা থেকে পোস্তগোলা আসার যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সে আমরা একটা ভিডিও করতে পারি নাই, কারণ এত বৃষ্টি রাস্তায়। তো আমরা সেখান থেকে পোস্তগোলা থেকে রওনা দিয়ে চলে আসছি, এবং আমরা কিন্তু পদ্মার কাছাকাছি চলে আসছি। মাঝখানে যে মাওয়া এক্সপ্রেসওয়েটা ছিল, সেই এক্সপ্রেসওয়েতে কিন্তু আমরা একটুও ভিডিও করতে পারি নাই। কেন করতে পারি নাই? কারণ ওখানে তো আরও অবস্থা খারাপ ছিল এবং ঝড়ো আবহাওয়া ছিল। আমরা এমন একটা দিনে রওনা দিছি যে মানে ঝড়ো আবহাওয়া, আমাদের কিছু কাজ আছে, সেই কাজটা আজকে যে সম্পূর্ণ করতে হবে। আর এত ঝড়ো আবহাওয়ার কারণে আমরা আমাদের ফোন, ক্যামেরা বা আমাদের যাবতীয় জিনিসগুলো আমরা বাইরে বের করতে পারি নাই, কারণ এগুলোতে পানি লাগলে হয়তো বন্ধ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স ছিল। তো সেই জন্য আমরা ওই জায়গাটায় স্কিপ করছি, ওই জায়গাটা আমরা ক্যাপচার করতে পারি নাই। আজকে টোল প্লাজা প্রায় ফাঁকাই দেখা যাচ্ছে, যেহেতু আবহাওয়াটা খারাপ। একদম মানে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে চারদিকে। আর টোল প্লাজা পুরো ফাঁকা থাকার কারণে আমরা খুব সহজে টোল দিতে পারবো দেখি। বেশি ভিড় নেই আজকে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের টোল 100 টাকা করে নেয়, আমরা সেই টোলটা দিয়ে এখন বেরিয়ে যাব। টোল দেওয়া শেষ, ভাইয়া টোল দিয়ে ফেলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মানে টোল দেওয়ার পরে যে রাস্তা দিয়ে বাইক চলাচল করে, সেই রাস্তাটায় সামান্য শ্যাওলা জাতীয় তৈরি হয়েছে, মানে যার কারণে একটি গাড়িটা পিছলানোর একটা ভয় আছে। সেই জন্য আমরা একটু দূরে থেকেই যাওয়ার চেষ্টা করতেছি। এখন যদি বৃষ্টি পড়তেছে তাই ভালোই বাতাস, আর বাতাসগুলো খুব ঠান্ডা। তো ঠান্ডা বাতাসের কারণে আর কি রাইড করে মজা পাওয়া যাচ্ছে। আর এখন আমরা পদ্মায় উঠে গিয়েছি, উপরে দিয়ে রেল সেতু গেছে। আগে যখন ফেরিঘাট দিয়ে যাইতাম তখন সময় লাগতো ফেরিতে প্রায় 2 থেকে 3 ঘন্টা, আর ফেরিতে উঠতেই সময় লাগতো 3 ঘন্টা। কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার কারণে আমরা এটা পদ্মা নদী পার হতে পারতেছি মাত্র 10 থেকে 20 মিনিটের মাধ্যমে। পদ্মার উঠতেছি, তাই পানিগুলো আমাদের দিক হয়ে নামতেছে, এবং এই পানিগুলো নামার কারণে কিন্তু আমরা বেশি জোরে গাড়িটা টানতে পারতেছি না, এবং গাড়ি যদি বেশি জোরে টানি তাহলে গাড়িটা স্লিপ করার চান্স থাকে। এবং দেখতে পাচ্ছি যে নদী খুব সুন্দর দেখা যাচ্ছে এখান দিয়ে। আসলে নদীর দিকে তাকালে খারাপ লাগে, কারণ আগে নদীটা এত ঢেউ ছিল, এত সুন্দর দেখাইতো, কিন্তু এখন নদীর মাঝখানে মাঝখানে চর উঠে গেছে। এই চরের কারণে হয়তো ফেরিগুলোও বন্ধ হয়ে গেছে, জানি না ঠিক শিওর ফেরি বন্ধ হয়ে গেছে কিনা। দেখতে দেখতে কিন্তু আমরা একদম পদ্মা ব্রিজের মাঝ বরাবর চলে এসেছি, এবং মাঝ বরাবর চলে আসার পর কিন্তু আরও বেশ খানিকটা পথ আমাদের পাড়ি দিতে হবে। তো আমরা কিন্তু আমাদের স্পিডটা তেমন বাড়াচ্ছি না, যতটা সম্ভব একটা মিডিয়াম স্পিডের মধ্যে রাখতেছি, কারণ রাস্তাটা পর্যন্ত ভেজা, এবং পিছন থেকে বড় বড় পরিবহন এবং ট্রাক আসার কারণে কিন্তু আমরা বারবার এক সাইডে চাপতে হচ্ছে। সেই জন্য যাতে স্পিডটা বেশি এই থাকলে হয়তো আমরা চাপতে পারবো না, গাড়ি তাই স্পিডটা কম 60 কিলোমিটার পার আওয়ারে, এবং বেশি জোরে না টানাই ভালো, কারণ যেহেতু রোডগুলো সব হচ্ছে পানি দিয়ে ভরা, এবং গাড়ির টায়ার স্লিপ করার সম্ভাবনা থাকে এইসব রোডে।
সেহেতু আমরা জোরে টানবো না। এবং আমরা ফাইনালি পদ্মা সেতু পার হয়ে গেছি, পদ্মা সেতুতে নামতেছি। ওই সাইডটায় কিন্তু হচ্ছে ট্রেনের লাইন, ওখান থেকে হচ্ছে ট্রেন যায়। এবং তো ফাইনালি আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি, এবং পদ্মা সেতু পার হয়ে যাওয়ার পর যে হাইওয়েটা থাকে ভাঙ্গা যাওয়ার হাইওয়ে, সেই ভাঙ্গা যাওয়ার হাইওয়েতে কিন্তু আমরা উঠবো একটু পরই। আপাতত পদ্মা সেনানিবাসের পাশ থেকে আমরা যাচ্ছি, এবং উপর দিয়ে কিন্তু আমাদের রেল লাইনের পথ চলে গেছে। রেল লাইনের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা যাচ্ছে, এবং আমরা সেই নিচ দিয়ে চলে যাচ্ছি। আমরা কিন্তু ঢাকা থেকে ভালোই একটা পথ অতিক্রম করে চলে আসছি, এবং আমাদের পাশ দিয়ে বড় বড় পরিবহনগুলো যাচ্ছে, এবং সেই বড় বড় পরিবহনগুলো থেকে আমরা যত ডিস্টেন্স রাখার চেষ্টা করতেছি। কারণ যখন পরিবহনগুলো আমাদের পাশ দিয়ে যায় তখন একটা বাতাস আমাদের গাড়িটাকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে, এবং যখন দুই সাইড দিয়ে আমাদের পরিবহন যায় তখন কিন্তু দুই সাইড দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যার ফলে কিন্তু এটা পড়ে যাওয়ার চান্স থাকে। যেহেতু আমরা ঢাকা থেকে অনেক কিলো রাস্তা অতিক্রম করে চলে আসছি, সেই জন্য আমাদের এখন একটু হালকা নিতে হবে। হালকা হওয়ার জন্য আমরা এখানে একটু দাঁড়ানোর চেষ্টা করব, কিন্তু এখানে হয়তো আমাদের না দাঁড়ানোটাই বেটার হবে, যেহেতু এটা একটা হাইওয়ে এবং এখান দিয়ে হয়তো বাস যাচ্ছে, তাই আমরা সামনে দাঁড়ানোর চেষ্টা করব। মেন কথা হচ্ছে এখানে কিছু লোক দাঁড়ানো ছিল, সেই জন্য আমরা এখানে দাঁড়াইলাম না, কারণ তাদের সামনে তো আমরা হালকা হইতে পারবো না। সেজন্য আমরা সামনে হয়তো কোনো একটা রোডে যাব, সেখান থেকে আমরা চেষ্টা করব হালকা হওয়ার। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এবং আরেকটা বড় কথা কি জানো, যখন আমাদের পাশ দিয়ে কোনো বড় বড় পরিবহন বা ট্রাক যায়, তখন এই যে রাস্তার যে পানিগুলো, এই রাস্তার পানিগুলো তেমন কোনো বেশি ময়লা না, কারণ এত পরিমাণ বাতাস থাকে এই রাস্তায় যে ময়লা ওঠার কোনো চান্সই থাকে না। সেই পানিগুলো সব আমাদের শরীরে ছিটিয়ে দিয়ে চলে যায়, ঠিক আছে? তো সেই জন্য আমাদের ধরো যে 2-3 বার গোসলও হয়ে যায়। আমরা প্রায় অনেকটা দূর চলে আসছি পদ্মা ব্রিজ পার হয়ে, এবং আমাদের ভাঙ্গা আরও মিনিমাম হচ্ছে 18 কিলো বা 19 কিলো পার হওয়া লাগবে। কিন্তু তার আগে আমরা এক সাইডে দেখে দাঁড়িয়ে নিব হয়তো। তো ফাইনালি দেখো, আমরা একটু হালকা হওয়ার জন্য এখানে দাঁড়াইছি, এবং এখানে ভিউটা জাস্ট দেখো, যে একদম রাস্তাটা ফুল ক্লিন, এবং চারদিকে এটা অনেক বেশি গাছপালা। আসলে হাইওয়েতে গাছপালা না থাকলে আসলে সেই হাইওয়েতে গাড়ি চালায় কোনো মজা পাওয়া যায় না। আর দেখো সামনের দিয়ে এখন একটা গাড়ি বহর আসতেছে, দেখো বাস বহর যাবে এখন সামনের দিয়ে একটা। সবগুলো বাস প্রথমে গেলো হচ্ছে দোলা বাসকে ক্যাপচার করে ফেললাম। তারপরে পরপর একটা পরিবহন আমাদের পাশ দিয়ে যাচ্ছে, এবং যে পানিটা দেখো ছিটিয়ে দিয়ে আমাদের চলে যাচ্ছে, সে একটা দুইটা না কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু এখান থেকে যাচ্ছে। এখানে দাঁড়ানোর পর আমরা একটু কিছু ছবি তুলে নিলাম, কিন্তু আমার ভাইয়া আমার হালকা হওয়ার সময় একটা ছবি তুলে ফেলছে। যাই হোক, আমরা ওখানে হালকা হলাম, হালকা হওয়ার পর আমরা রওনা দিলাম ভাঙ্গার উদ্দেশ্যে। ভাঙ্গা প্রায় 18 কিলো, এখনও আমাদের 18 কিলো রাইড করে যেতে হবে। হাইওয়েতে সেই পরিমাণ বাতাস, আর সেই বাতাসের মাঝ দিয়ে আবার আমাদের পরিবহনগুলো যাচ্ছে, বড় বড় পরিবহন। তো এই বড় বড় পরিবহনের কারণে বাতাসটা আরও বেশি লাগতেছে। তো ফাইনালি আমরা ভাঙ্গায় ঢুকে গেছি, এবং ভাঙ্গা দিয়ে আমাদের যেতে হবে বাগেরহাটের দিকে। ভাঙ্গায় একটা সমস্যা হচ্ছে যে খুব কম বোর্ড দেওয়া থাকে, যার কারণে হচ্ছে রাস্তাটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা সেই জন্য চারদিকে তাকিয়ে সুন্দর মতো, যেহেতু আমাদের রাস্তাটা মুখস্থ, তো ভুল হওয়ার কথা না, আমরা একদম সোজা বাগেরহাটের দিকে রওনা দিছি। বাগেরহাটের দিকে রাস্তাটা আশা করি আরও ভালো হবে। ভাঙ্গা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। ভাঙ্গা থেকে আমরা পুরোপুরি বের হয়ে গেছি। এখন শুরু হবে ঢাকা খুলনা হাইওয়ে। তো ঢাকা খুলনা হাইওয়েতে যেহেতু এক লেনের রাস্তা, সেহেতু আমাদের একটু চালাতে কষ্ট হবে। যেহেতু আমরা সকাল 6টায় বাসা থেকে বের হয়ে গেছি, এবং নাস্তাটাও করা হয় নাই, তো নাস্তাটা এখন দেখি আমরা বাইরে কোনো হোটেলে করব। নাস্তা করার জন্য আমরা একটা হোটেল থেকে দাঁড়াইলাম, এবং একটা ছবি তুলে নিলাম। নাস্তা যেহেতু করে ফেলছি, সেহেতু শরীরে ফুল এনার্জি, তাই ফুল এনার্জি নিয়ে গাড়ি চালাবো। এবং ঢাকা খুলনা হাইওয়েতে যেহেতু একটু রিস্ক বেশি, এবং অনেক বিলবোর্ডও লেখা থাকে যে দুর্যোগপ্রবণ এলাকা, সাবধানে গাড়ি চালান, তো সেহেতু আমরা সাবধানে গাড়ি চালাবো, কোনো সমস্যা নেই। যত সম্ভব কম স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করবো, বেশি স্পিড উঠাবো না।
টুঙ্গিপাড়া আর আছে 71 কিলো। 71 কিলো পর আমরা টুঙ্গিপাড়া গোপালগঞ্জে ঢুকবো। তো সেই জন্য আমরা গাড়িটা মিডিয়ামের মধ্যে রাখতেছি, গাড়িটা তো জোরে চালাচ্ছি না। তো সমস্যা নাই, আমরা একটা ভালো মতো বাড়িতে পৌঁছাতে পারলেই হয়েছে। আমাদের তো বেশি তাড়াহুড়া নাই, কারণ জীবনের আগে কিন্তু ভাই জীবিকা নাই, এটা মানতে হবে। ছুটতেছি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে, টুঙ্গিপাড়া গোপালগঞ্জের উদ্দেশ্যে আমরা ছুটতেছি। ওইটার পরে ছুটবো হচ্ছে বাগেরহাটের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু লাস্ট দাঁড়াইছিলাম হচ্ছে ভাঙ্গা প্রবেশের আগে। ভাঙ্গা প্রবেশের আগে কিন্তু আমরা দাঁড়াইছিলাম। তো এখন অনেকটা পথ আমরা অতিক্রম করে চলে আসছি, কিন্তু আমরা কোথাও দাঁড়াই নেই। আমাদের দুই ভাইয়েরই হাত পা পুরো অবশ। এখন আমরা ভালো একটা পাম্প বা ভালো একটা কোনো দোকানপাট দেখে দাঁড়াবো, যেখানে হচ্ছে আমরা একটু ওয়াশরুমেও যাইতে পারবো, প্লাস হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে পারবো। তো আশেপাশে তো হাইওয়েতে তেমন কোনো দোকানপাট দেখতেছি না। আমাদের এখন একটাই আশা ভরসা হচ্ছে একটা পেট্রোল পাম্প বা একটা গ্যাস পাম্প যা পাই ওখানে আমরা দাঁড়াবো। আর আকাশের আবহাওয়াটাও তেমন খুব ভালো মনে হচ্ছে না এদিকে। ভাঙ্গার দিকে তো অনেক বৃষ্টি ছিল, কিন্তু এদিকেও মেঘলা মেঘলা আছে। আশা করি বৃষ্টি না পড়লেই ভালো হবে, আমরা যেন সুস্থ সবলভাবে যাইতে পারি। বৃষ্টি পড়লে হয় কি যে পুরো জামা কাপড় ভিজে যায়, বাইক চালায় মানে মজা পাওয়া যায় না তখন বৃষ্টির মধ্যে। আমরা আমরা প্রায় গোপালগঞ্জ ঢুকে যাব। গোপালগঞ্জ আর আছে মাত্র 5 কিলো। 5 কিলো পর আমরা গোপালগঞ্জে এন্ট্রি নেব। তখন দেখি গোপালগঞ্জের মধ্যে কোনো পেট্রোল পাম্প তো থাকার কথা। পেট্রোল পাম্পের ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট নিব, কারণ আমরা রানিংয়েই প্রায় 1 ঘন্টার মতো বসা। তো কোমর সবারই ব্যথা হয়ে গেছে, সেই জন্য পেট্রোল পাম্প খুঁজতেছি। এবং এদিকে রাস্তাটাও কিন্তু সুন্দর, রাস্তাটাও আবহাওয়ার জন্য রাস্তাটা আরও সুন্দর দেখাচ্ছে একদম। ফাইনালি আমরা একটা পেট্রোল পাম্প খুঁজে পাইছি, এবং এখানে একটা ক্যাফেও আছে, যার কারণে এখানে বসে আমরা চা খাইতে পারবো, প্লাস হচ্ছে ওয়াশরুম বা কোথাও যাইতে হলে সেখানে যাইতে পারবো। তেল যদি লাগে তাও নিতে পারবো, কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে পরিবহনের এত চাপ যে একটার পর একটা পরিবহন আসতেছে, ট্রাক যাচ্ছে। আমরা এখানে বসলাম, বসে একটা চা খাইয়ে নিলাম। বড় ভাই তো ফোনে কথা বলতেছিল, তো এই ফাঁকে একটা ভিডিও করে নিলাম। চা খাওয়া শেষ, আমরা আবার রওনা দিলাম হচ্ছে গোপালগঞ্জ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে। আমরা কিন্তু গোপালগঞ্জের মধ্যে একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছিলাম। তো আমরা গোপালগঞ্জ দিয়ে যত ভিতরে ঢুকতেছি তত আবহাওয়াটা খারাপ হচ্ছে, এবং আবহাওয়াটা খারাপ হওয়ার কারণে কিন্তু আমরা এক সাইডে দাঁড়াবো, কারণ এই আবহাওয়ার মধ্যে গাড়ি চালানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা এক সাইডে দাঁড়িয়ে একটা বাইকে পিক তুলে নিলাম। দাঁড়ানোর আধা ঘন্টা পর আমরা আবার রওনা দিই, যেহেতু আবহাওয়াটা একটু ক্লিন হওয়া শুরু করছে। তো আমরা চাচ্ছি না বৃষ্টিতে ভিজতে, কারণ বৃষ্টিতে ভিজলে হচ্ছে আমাদের পকেটে ফোন আছে, মানি ব্যাগ আছে, এগুলো হচ্ছে পানিতে ভিজলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য আমরা যাচ্ছি। ফাইনালি আমরা কিন্তু বাগেরহাটের দিকে ঢুকে গেছি। আর বাগেরহাটের দিকে ঢুকে কিন্তু আমরা খানজালি মাজারের দিকে চলে এসেছি। এটা পিক দেখে নাও, এখানে এসে আমরা একটা পিক তুলছি। পিকটা তত বেশি ভালো হয়নি, কারণ আমরা রানিংয়ে ছিলাম, রানিংয়ে থাকার কারণে পিকটা তত বেশি ভালো হয়নি। কিন্তু দেখো, আমরা যে খানজালি মাজারটা পার হওয়ার পরে এত বৃষ্টি যে আমরা গাড়িটা নিয়ে সরাসরি একটা ছাদের নিচে দাঁড়াইছি। ভাগ্য বলো যে আমরা এই ছাদটা পেয়েছিলাম, নাহলে তো কী হইতো। বৃষ্টিতে হালকা থামার পর আমরা আবার রওনা দেই, কিন্তু সেই কুয়াশা জমে আবার রোডে, যার কারণে কিন্তু হচ্ছে গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল। প্লাস গুড়ি বৃষ্টিও পড়ছিল, যার কারণে হচ্ছে গাড়িটা তত জোরে টানতে পারছিলাম না। তো কোনো সমস্যা নাই, আমরা যে সুস্থ সবলভাবে ফিরে বাসায় যেতে পারতেছি এটাই অনেক। কিন্তু আরেকটা কথা, যখন আমরা এই বৃষ্টির মধ্যে বাইকটা রাইড করতেছিলাম তখন ছোট ছোট গর্ত আমাদের চোখে পড়ছিল, কিন্তু একটা গর্ততে পানি পড়ে ওটা মানে ভর হয়ে গেছিলো, যারা আমরা দূর থেকে দেখতে পাইনি। এমনিতেও ঘন কুয়াশা চারদিকে, সেজন্য আমরা দেখতে পাইনি। তো সেই জন্য আমাদের সামনের চাকাটা ওখানে পড়ে, এবং পড়ার কারণে বাইকটা অনেক যে লাভ দেয়। তো ভাগ্য ভালো যে আমরা বাইকটা নিয়ে পড়ে যাইনি, এমনি তো পিছলা রাস্তা। এবং যার ফলে আমি নেমে চেক করতেছিলাম যে সাসপেনশন যে অয়েল থাকে, অয়েলটা কেটে গেছে কিনা। যদি অয়েলটা কেটে যায় তাহলে তো সাসপেনশন থেকে অয়েল বেরোবে। তো ওইটা ঠিক করতে আর 800 থেকে 900 টাকার মতো লাগবে। তো ওইটা আগে আমি একবার ঠিক করছিলাম, আমার অয়েলটা কেটে গেছিলো। তো এই ঝামেলা থেকে আল্লাহ বেশা বাঁচাইছে, সেজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের বাড়ি হচ্ছে আর মাত্র ধরো 26 কিলোর মতো বাকি আছে।
এবং এই রাস্তাটায় ড্রাইভ করে একটা মজা পাচ্ছি কি জানো, রাস্তাটা একদম পুরো বান্দরবান বা খাগড়াছড়ি রাস্তার মতো। বাঁকা তারা হোক সমস্যা নেই, কিন্তু রাস্তাটা এত স্লিম এবং দুই পাশে যে গাছ আছে, গাছগুলো আছে এত সুন্দর করে পরিপাটি করা, সেই জন্য আর কি রাস্তাটা খুব ভালো লাগতেছিল আমার কাছে। তো আমরা শেষ পর্যন্ত অনেক জোরে একটা টান শুরু করি, যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, জলদি বাড়িতে যেতে হবে। আর বৃষ্টি নামলে তো আমরা আবার আটকে যাব। তো ফাইনালি গাইস আমরা আমাদের বাড়িতে চলে আসছি। তো সবাই ভালো থাকো। কিন্তু আরেকটা কথা, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু দেখো, যেখানে ধান চাষ করা হয়, যেখানে ধান লাগানো হয়, সেখানটা এখন নদী হয়েছে। মানে সেখানটা এখন খালের মতো পানিতে ভরে গেছে, এত পানি। মানে এখন